ওয়েলকাম অ্যাসপিরেন্টস। আজকের টপিক হচ্ছে টেস্ট 20 বা কুইজ 20 বা মিনি মক টেস্ট বলতে পারো, এটা ফুল মক টেস্ট নয়। এবং আজকের বিষয় হচ্ছে ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা জানি যে ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডিতে খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট কিন্তু ডব্লিউবিসিএস সহ অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন ছাড়া যে কোনো এক্সামে ভালো রেজাল্ট করাটা একটু কঠিন বলা যায়। তো চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখি। ভারতের লোকসভার প্রথম স্পিকার আমরা জানি যে আমাদের পার্লামেন্টে দুটো কক্ষ রয়েছে। নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা এবং উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা। এবং এই লোকসভাই হচ্ছে প্রত্যক্ষভাবে জনতার দ্বারা নির্বাচিত সভা। যাই হোক, এখানে সঠিক উত্তর হচ্ছে জি ভি মাভলঙ্কার ছিলেন ভারতের লোকসভার প্রথম স্পিকার। নেক্সট কোশ্চেন, ভারতের বিদেশ নীতি নিচের কোনটির সমরূপ? তোমরা আনসার করে নাও, আমি তারপর বলছি। পশ্চিমী গোষ্ঠীভুক্ত, দ্যাট মিন্স ওয়েস্টার্ন পাওয়ার, ইউরোপিয়ান পাওয়ার্স, যারা ওয়েস্টার্ন ব্লক যারা রয়েছে তাদের প্রতি কি ভারত মানে তাদের গোষ্ঠীভুক্ত কি? একদমই নয়, পুরোপুরি নয়, বাট অ্যালাইনমেন্ট রয়েছে। কমিউনিস্ট গোষ্ঠীভুক্ত নয়, বাট উই আর অ্যালাইন টু কমিউনিস্ট কান্ট্রিজ লাইক রাশিয়া। আমরা জানি যে রাশিয়া যখন ইউএসএসআর ছিল, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া ছিল, তখন থেকেই ভারতের অত্যন্ত ভালো বন্ধু এবং আজ অবধি আমরা দেখেছি একটা ভালো ফ্রেন্ডলি রিলেশনশিপ। কিন্তু ভারতের যে বিদেশ নীতির যে কাঠামো সেটা কখনোই কিন্তু কমিউনিস্ট ভিত্তিক কাঠামো নয়, বরং আমরা পশ্চিমী গোষ্ঠী এবং কমিউনিস্ট গোষ্ঠী দুটোর সাথেই সমান সম্পর্ক বজায় রেখে জোট নিরপেক্ষ বা নন অ্যালাইন্ড পলিসি আমরা অ্যাডপ্ট করেছি। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে জোট নিরপেক্ষ। চলো পরের কোশ্চেন আমরা দেখব। পরের কোশ্চেনটা হচ্ছে গণপরিষদের সভাপতি কে ছিলেন? যে সংবিধানের ওপর ভিত্তি করে, যেটা কিনা যে সংবিধান হচ্ছে আমাদের দেশের সুপ্রিম ল বা সর্বোচ্চ আইন, সেই সংবিধানকে রচনা করেছিল গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভাপতি কে ছিলেন? অপশনগুলো দেখো, এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে একটা জিনিস মনে রাখবে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1946 সালের 11th বা 11ই ডিসেম্বর কিন্তু তিনি সভাপতি বা প্রেসিডেন্ট বলো সেই পদে নিযুক্ত হন। তার আগে প্রোটেম প্রেসিডেন্ট বা প্রোটেম চেয়ারম্যান বলতে পারো। প্রোটেম মানে কথার হচ্ছে টেম্পোরারি। সাধারণত কোনো সভার, সেটা সংবিধান সভা বা পার্লামেন্টের হোক, সর্বপ্রথম যে বৈঠকটি বসে সেখানে একজন অস্থায়ী বা টেম্পোরারি চেয়ারম্যান, তিনি সাধারণত তিনি একজন বয়োজ্যেষ্ঠ বা সবচেয়ে বয়স্ক বা প্রবীণ অভিজ্ঞতা সম্পন্ন কোনো সদস্য তিনি প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করেন বা প্রোটেম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আসলে এই অস্থায়ী বা প্রোটেম সভাপতি যিনি ছিলেন তিনি ছিলেন ডক্টর সচ্চিদানন্দা সিনহা। কিন্তু যদি প্রথম প্রশ্নটি আসে গণপরিষদের প্রোটেম সভাপতি কে ছিলেন, তাহলে কিন্তু ডক্টর সচ্চিদানন্দা সিনহা। তিনি 1946 সালের 9 ডিসেম্বর কিন্তু প্রোটেম স্পিকার নির্বাচিত হন এবং তার দুদিন পর অর্থাৎ 11ই ডিসেম্বর গণপরিষদের পার্মানেন্ট সভাপতি হিসাবে নিযুক্ত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এইটুকুনি মনে রাখবে। এবং গণপরিষদের প্রথম মিটিংটি হয়েছিল 9th ডিসেম্বর 1946। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পঞ্চায়েতি রাজ কোন তালিকাভুক্ত? আমরা জানি যে পঞ্চায়েতি রাজ হচ্ছে রাজ্য তালিকাভুক্ত। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। অর্থ বিল বিষয়ে সিদ্ধান্ত নেন পার্লামেন্টারি সিলেক্ট কমিটি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ। আমরা জানি যে অর্থ বিলে পার্লামেন্ট বলতে গেলে কিছুটা একচেটিয়া অধিকারই ভোগ করে এবং এই ক্ষেত্রে অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা অনেকটাই কম। তো এখানে রাইট অ্যান্সার অপশন ডি বা লোকসভার অধ্যক্ষ। তো চলো আমরা তারপরে কোশ্চেনটি দেখব। লোকসভায় পাশ হওয়া একটি অর্থ বিলকে রাজ্যসভা সর্বোচ্চ কতদিন আটকে রাখতে পারে? অপশনগুলো দেখো, 14 দিন, 15 দিন, 1 মাস, 10 দিন। এখানে রাইট অ্যান্সার হচ্ছে 14 দিন। লোকসভায় দেখা গেল একটি অর্থ বিল পাশ হলো,
এরপর এটাকে রাজ্যসভার অনুমোদনের জন্য রাজ্যসভায় পাঠানো হয় এবং রাজ্যসভা সর্বোচ্চ 14 দিন সেটাকে আটকে রাখতে পারে। তার মধ্যে যদি অর্থ বিলে যদি রাজ্যসভা যদি বিলটি পাশ না করায় বা উপস্থাপিত না হয়, তাহলে সেই বিলটি ফেরত যায় এবং লোকসভার ডিসিশনই সর্বোচ্চ ডিসিশন বা সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। তো চলো নেক্সট কোশ্চেন দেখব, ভারতের সংবিধান শুরু হয়েছে কোন কথা দিয়ে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এখানে তো বাংলায় রয়েছে আমরা ভারতের জনগণ। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই আপ্তবাক্য দিয়েই ভারতের সংবিধানে শুরু হয়েছে, আমরা ভারতের জনগণ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্ক, না ফিনান্সিয়াল রিলেশনশিপ বিটুইন স্টেট অ্যান্ড সেন্টার, কোন ধারায় এর বর্ণনা রয়েছে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে 264 থেকে 300, আর্টিকেল 264 থেকে 300। এই ধারাগুলির মধ্যে ভারতের স্টেট এবং সেন্টারের মধ্যে, রাজ্যগুলি এবং কেন্দ্রের মাঝে যে আর্থিক রিলেশন, কিভাবে অর্থের বন্টন হবে, এগুলো রয়েছে, বা অর্থনৈতিক সম্পর্ক বা পলিসি, নীতি নির্ধারণ, এই সমস্ত বিষয়ে কিন্তু ডিটেইলড আলোচনা রয়েছে 264 থেকে 300 ধারার মাঝখানে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেব, মৌলিক কর্তব্য বর্ণিত আছে সংবিধানের কোন পার্টে বা কোন অংশে? মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইট নয় কিন্তু। এখানে দেখবে আর্টিকেল 4, ফান্ডামেন্টাল ডিউটি আসলে রয়েছে আর্টিকেল 4A তে। যেহেতু 4A অপশন নেই, তাই এখানে রাইট অ্যান্সার 4ই হবে। ভারতের সংবিধানে যে মৌলিক কর্তব্যগুলো বর্ণিত রয়েছে সেগুলো রয়েছে 4 এ অংশে, 4A, কিন্তু 4A অপশন নেই, তাই আমরা 4টাকেই নিব। এবং পার্ট 3তে রয়েছে কি, এখানে রাইট অ্যান্সার 4, কিন্তু পার্ট 3তে রয়েছে কি সেটা আমাকে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, নিচের কোনটি সংবিধানের যুগ্ম বা যৌথ তালিকাভুক্ত, যেটাকে কনকারেন্ট লিস্ট বলা হয়? আয়কর ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্টার, পঞ্চায়েত স্টেট, শিক্ষা ভূমি রাজস্ব স্টেট, একমাত্র শিক্ষা যেটা কিনা রাজ্য এবং কেন্দ্রের যৌথ তালিকাভুক্ত, তাই এখানে রাইট আনসার হচ্ছে শিক্ষা। তো এই ছিল আজকে টোটাল 10 কোশ্চেন্স। আশা করি তোমরা ম্যাক্সিমাম স্কোর করেছো। তো চলো একবার আমরা টোটাল স্কোরটা চেক করে নেব, আনসারগুলো ঠিক। তো তোমরা যদি এই মক টেস্টগুলো দিতে ইন্টারেস্টেড হও, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ফ্রি অফ কস্ট তোমরা এই মক টেস্টগুলো কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইট। সো থ্যাংক ইউ অ্যাগেন ফর ওয়াচিং দ্য ভিডিও।